এখন আমরা বুঝতে পারতেছি যে জামাতেও খারাপ লোক থাকে। এই বিগত এক মাসের যদি নিউজ দেখেন, অসংখ্য নিউজ দেখবেন এরকম, যে এই যে কয়েকটা তথ্য দিলে ম্যাক্সিমাম ভুল তথ্য। এটাকে প্রোপাগান্ডা বলবেন না কি বলবেন, যেমন স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষাগত যোগ্যতা নাকি লাগে না। আমি তো জানি লাগে, আলোচনায় আসছে। আর আলোচনায় তো কত কিছুই আসে, আলোচনা আর বাস্তবতা কি এক? যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই। আমার মন্দ আর ভালো যদি আপনি মিলেন, তাহলে আপনি দেখতে পারবেন যে যে ওই যে অসীম ক্ষমা, নির্ঝরের স্বপ্নভঙ্গের যে গল্প, আপনি চেষ্টাটা দেখবেন। হ্যাঁ, ভণ্ডামি আর নৈরাজ্য মিথ্যা অসত্য বলে তো লাভ নাই। এই অপরাধ যে হবে না, সামাজিক অপরাধ, কেউ বলতে পারবে যে আমি সরকারে গেলে এটা হবে না? রাজনৈতিক বাস্তবতায় এই মুহূর্তে 6 মাস যে পার করেছে আপনার সরকার, এই সময়টুকু দিয়ে সরকারকে জাজ করার সময় হয়তো এখনো আসেনি, কিন্তু সুশাসন, গণভোট, সংস্কারের মতো জায়গা থেকে আপনি কি দেখবেন? বাংলাদেশ কোন পথে রয়েছে? রাজনীতি কি আবারও ক্ষমতার বলয়ের কেন্দ্রে ঢুকে যাচ্ছে? একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো সত্য। মানুষের বিপুল আকাঙ্ক্ষা, আমাদের সমস্যার বাধা আগলানো পথ, তবুও আশায় বাধা বুক। এটা হলো ওই 92-এর ক্রিকেট বিশ্বকাপের গল্প, যে কাপ ইমরানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে। হ্যাঁ, ফাইনালি কোয়ার্টার ফাইনালে এর সাথে হারতে হবে, এর সাথে জিততে হবে, এত এবং রানের ব্যবধানে, একটা তুমুল কি বলবো অনাশার একটা ব্যাপার। সেই বাস্তবতা কোয়ার্টার ফাইনালে গেলে এবং ইমরান খান কাপ নিয়ে আসলো বাংলাদেশে। তো আমাদের অবস্থা হয়েছে এরকম আর কি। একটা গণ অভ্যুত্থান হইলে সমাজ পরিবর্তন হয়ে যায় না। সুইচ দিলে গণ অভ্যুত্থানে সমস্ত সমস্যার সমাধানও হয়ে যায় না। আপনি কি যেন বলে রবীন্দ্রনাথের কবিতা, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই। আমার মন্দ আর ভালো যদি আপনি মিলেন, তাহলে আপনি দেখতে পারবেন যে যে ওই যে অসীম ক্ষমা, নির্ঝরের স্বপ্নভঙ্গের যে গল্প। তো এখন আপনি সব যদি খারাপ দেখেন, এটা যেমন ঠিক না, আবার খারাপ আছে এটাও ঠিক, আবার ভালোও আছে। ভালোটা যদি বলি, অসংখ্য ভালো বলা যাবে, অসংখ্য। যেমন আমার ভাই যেটা বললো, যে এই যে কয়েকটা তথ্য দিলে ম্যাক্সিমাম ভুল তথ্য। এটাকে প্রোপাগান্ডা বলবেন না কি বলবেন, যেমন স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষাগত যোগ্যতা নাকি লাগে না। আমি তো জানি লাগে, আলোচনায় আসছে। আর আলোচনায় তো কত কিছুই আসে, আলোচনা আর বাস্তবতা কি এক? আপনি বললেন স্কুলের ম্যানেজিং কমিটিতে নাকি শিক্ষাগত যোগ্যতা লাগবে না। আরে ভাই, এগুলো তো আমরা জানি। এগুলো আপনি কেন এই তথ্য এখানে দিচ্ছেন? যদি করে বিএনপি এটা, তখন আপনি করবেন। এটা তো অবাস্তব চিন্তা। তারপরে কি বললেন, নিয়োগ এনটিআরসির হাত থেকে নিয়ে দিতেছে নাকি, এইটাও একটা ভুল তথ্য, প্রোপাগান্ডা। এইটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা আলোচনা হয়েছিল, আমরাও বলেছি, সকলে বলেছি না, এই নিয়োগ এইভাবে দরকার না। এবং এনটিআরসি বিএনপি তৈরি করছিল 2004 সালে, বেগম খালেদা জিয়ার তৈরি করা শিক্ষক নিয়োগ, এবং তার সুফল পাচ্ছে বিএনপি। এখানে তাদের জট আছে, অসংখ্য সমস্যা আছে, সেটা অন্য জিনিস, সেটা আমরা সমাধান করব। সেই জন্য এইগুলো যদি বলেন হয়ে যায়। গুমের তদন্ত কে করবে? তদন্তকারী সংস্থা কে আছে বাংলাদেশে? প্রদীপ হত্যার তদন্ত তো পুলিশ করেছে। এখন পুলিশের মধ্যে সততা, নিয়মানুবর্তিতা, তাদের স্বচ্ছতা, সেটা আপনি ঠিক করতে পারেন, বাট তদন্তকারী সংস্থা কে আছে? আর বাংলাদেশ আর্মি কি তদন্ত করে? কে তদন্ত করে? তো প্রপার তদন্ত যদি করতে হয়, পুলিশের সেই ট্রেনিং আছে, সেই বাস্তবতা আছে। এখন সে যদি কাকের মাংস কাকে খায় না, খায়ও তো, এটাও তো দেখছি। যদি তাকে জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাছাড়া আপনি কাকে দিয়ে করবেন? এই যে পুলিশ হত্যা হয়েছে কিংবা ছাত্র আন্দোলন হয়েছে পুলিশের বিরুদ্ধে, এগুলো তো পুলিশ তদন্ত করছে, কে করছে? তো কথা যখন বলবেন না, তখন একটু বাস্তবতা একটু হিসাব করে বললে জিনিসটা ভালো হয়। বলার কারণে, বিরোধিতার কারণে ওই আয়াত আছে বাকারার 18 নম্বর আয়াত, যে সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজুন। সুতরাং তাদের চক্ষুদ্বয়ের উপর পর্দা পড়িয়া গেছে, অন্তঃসময়ের উপর মোহর মারিয়ে দেওয়া আছে, এবং কর্ণদ্বয়ের উপরে সীসা ঢালিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা যদি এরকম হয়, তাহলে দুঃখজনক যে আপনি ভালো কিছুই দেখেন না। আচ্ছা, আগেকার আমল আর এখনকার আমল আমি বলি। এই যে প্রধানমন্ত্রী সকালবেলা তাহাজ্জুদ পড়েই তো আপনারা গালাগালি দিয়ে শুরু করতো, এখন আপনারা গালাগালি দেন, প্রধানমন্ত্রী তো দেয় না। পার্থক্য আছে না? প্রধানমন্ত্রী একবার আপনার নাম নিয়ে গালি দিছে? প্রধানমন্ত্রী একবার শেখ হাসিনার নাম নিছে ফ্রম টপ টু বটম? এই যে গ্যাস সংকট, এই যে আপনি বললেন 7 দিন, হ্যাঁ আমার বাড়িতেও গ্যাস সংকট, এটাকে আমি মিথ্যা বলবো? আমি বাইরে তো এনে খেয়েছি। কি কারণে হয়েছে এটা তো আপনি জানেন, এটা তো বিএনপি ক্রিয়েট করে নাই। 5 মাসের সরকার, আপনি তো 1.5 বছর আমরা বা আপনারা বেশি ক্ষমতায় ছিলেন, তারপরে এই সমস্যার সমাধান করেন নাই কেন? এটা ক্রিয়েট করছে আগের সরকার। তারপরে একটা দুর্ঘটনা ঘটছে, এখন তেল গ্যাসের সোর্স যে সেটা বন্ধ হয়ে গেছে। এখানে আমাদের এখানে এমন একটা বিস্ফোরা তৈরি করে গেছে গভর্নমেন্ট, যে গ্যাস এবং তেল যে পাম্পগুলা, সেই গ্যাসের সংকট হয়েছে এবং সারা দুনিয়ায় হয়েছে। এটা তো বিএনপি করে নাই, 8 দিনের মাথায় হয়েছে। এর জন্য আমরা বলি নেই যে আমরা সব সমাধান করে ফেলছি, বা আপনার ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এটা আমরা বলি নেই। এটা আমরা করতে পারছি না, আমাদের দায়িত্ব, আমরা দুঃখিত, তাই না? এই যে ধরেন 5 মাসের সরকার, কোন রাজনৈতিক সমাবেশকে কি ক্র্যাশ করে দিছে? গুলি করে, টিয়ার সেল দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে, এটা কি ভালো দিক না?
খারাপ দিক এই যে হেফাজতের সমাবেশ, এত গুলি করে মানুষ মারছে বিএনপি একজনকে এখন পর্যন্ত, একজন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, একটা মানবতা বিরোধী অপরাধের নজির আপনি দেখাইতে পারবেন? হতে পারে বিচ্ছিন্ন, আমি জানি না, কিন্তু মোটা দাগে তো নাই। একটা গুমের ইতিহাস আপনি দেখাইতে পারবেন? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, এই ইতিহাস আপনি দেখাইতে পারবেন? মন্ত্রীরা এমপিরা সব জবাবদিহিতার বাইরে চলে গেছে, এই ইতিহাস আপনি দেখাইতে পারবেন? করবেন? এটা তো একটা পরিবর্তন, কিছু পরিবর্তন তো হয়েছে। মানুষের জীবন মান, অর্থনৈতিক আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয় নাই, এটা সত্য। গ্যাসের সংকট আছে, এই ইলেকট্রিসিটি সংকট আছে, আমার এলাকা থেকে মানুষ ফোন করছে, আমরা জানি না, আমরা বুঝি না যে আমরা যত ভালো কাজই করি, যাই করি, আমার অর্জন বিফলে চলে যাবে। এই সমস্যার সমাধান যদি আমি না করতে পারি, এখন কালকে গ্যাস সংকট থাকবে না, আপনার ক্ষমতায় বসাই দিই, আপনি বলেন যে কোনো সমস্যা বাংলাদেশে থাকবে না, কোনো মানে আনরেস্ট হবে না, কোনো সামাজিক অপরাধ হবে না, কোনো খুন হবে না, এটা যদি আপনি দায়িত্ব নিতে পারেন, তাহলে আমরা বলে সবাই বলে আপনার ক্ষমতায় বসাই দিই। না, কিন্তু গ্রহণযোগ্য সমাধানের পথ গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য সমাধান সমস্যাটা বলেন, তাহলে আমি বলবো গ্রহণযোগ্য সমাধান। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফার্স্ট অফ অল, বিগত দিনে রাজনৈতিক যে নিপীড়ন ছিল, গুমের বাস্তবতা ছিল, এখান থেকে টকশো করে বেরিয়ে আমি নিরাপত্তা বোধ করতাম না, এখন তো আপনি নিরাপদ বোধ করেন, আপনাকে তো কেউ ফোন করে কেউ বলে না, এটা একটা সমাধান না। এখন সামাজিক অপরাধ, খুন, এটা প্রাগৈতিহাসিক আমল থেকে হইতেছে, নবীর আমল থেকে, নূহ নবীর আমল থেকে হইতেছে। সামাজিক অপরাধ পৃথিবীর যে রাষ্ট্র বলেন, কল্যাণ রাষ্ট্র, যেখানে মানুষ আছে সেখানে অপরাধ আছে, সেখানে খুন আছে, সেখানে সব আছে। বাংলাদেশেও খুন, মানে গ্রামে সমাজে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে, হ্যাঁ, এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে বা করে না, তারা খুন হইতেছে প্রতিদিন। এটা নাহলে তো আইন আদালত আমি কি কারণে রাখছি? আইন শৃঙ্খলা আপনি যদি ডেটা নেন, আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবনতি হয়ে গেছে। বিষয়টা তো তা না, এখানে অপরাধ আছে, হাইজ্যাক আছে, ডাকাতি আছে, চুরি আছে, সবই তো আছে। এটিকে রাতারাতি বন্ধ করে ফেলতে পারবেন আপনি? ইজ ইট পসিবল? কোনো সরকার পারবে? আপনি চেষ্টাটা দেখবেন। হ্যাঁ, ভণ্ডামি আর নৈরাজ্য, মানে মিথ্যা অসত্য বলে তো লাভ নাই। এই অপরাধ যে হবে না, সামাজিক অপরাধ, কেউ বলতে পারবে যে আমি সরকারে গেলে এটা হবে না? সরকার প্রশ্রয় দেয় কিনা সেটা আপনি দেখবেন। যে গভর্নমেন্ট প্রশ্রয় দেয় না কোনো অপরাধীকে, কোনো দুষ্টকে, কোনো ধর্ষককে, কোনো রেপিস্টকে বা কোনো লুটেরাকে, সেই জায়গাটা আপনি দেখবেন যে গভর্নমেন্ট প্রশ্রয় দেখেন। আগে যেমন স্বীকারই করা হইতো না, এখন আমরা তো স্বীকার করি যে আমার দলে অপরাধী আছে, আমার দলে অপরাধী আছে। সব লোক ফেরেশতা না, জান্নাতি না। জামাতুল ইসলাম, আমার ভাইয়ের দলের লোকরা কেউ অপরাধী নাই, তারা স্বীকার বলতো না। আগে বলতে সব পুতু পবিত্র, এখন তো তারা ছিল অন্ধকারে, আইসে আলোতে, এখন তো দেখা যাইতে এক একজনের কি কি চেহারা, এগুলো তো আগে আমরা দেখি নেই, নিশ্চয়ই বাস্তবতার সাথে মিল নাই। শহীদুল ইসলাম বাবুল, আপনি বলছিলেন যে ব্যর্থতাগুলো, আপনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু সমস্যা রয়েছে, জ্বালানি সংকট, কিছু ব্যর্থতা কি এই 6 মাসের মধ্যে আপনি স্বীকার করে নিচ্ছেন? কেন নয়, আশ্চর্য। এটা কেন? তাহলে আমি পরের প্রশ্ন তাদের কাছে যেতে পারবো, একটু আরেকটু যদি খণ্ডন করতেন। কোনটা? যে এইগুলো কেন স্বীকার? আচ্ছা, জ্বালানি, এই জ্বালানির ব্যবস্থা আপনি জানেন না, এতগুলা প্রাইভেট করে রাখছে, যেগুলা তেল দিয়ে এই দিয়ে করা লাগে। একটা যুদ্ধ শুরু হয়ে গেল জ্বালানির, যেখানে মেইন সোর্স। এর মধ্য দিকে সরকার নিরন্তর প্রচেষ্টা, মালয়েশিয়ার সাথে আনোয়ার ইব্রাহিমের সাথে আমার প্রাইম মিনিস্টার কথা বলছে, বারবার মিটিং হয়েছে, তাদের একটা কন্ট্যাক্ট আছে জাপানের সাথে, তারা ট্যাঙ্কারে করে গ্যাস পাঠাচ্ছে, সেটা আগামী মাসে আসবে। এটা তো রাতারাতি এই সমস্যার সমাধান করা যাবে না। এখন তো গ্যাসের সংকট, যে কারণে আপনার বিদ্যুৎ প্লান্টে গ্যাস ব্যবহার করা যাচ্ছে না, যাচ্ছে না, সেই জন্য প্রোডাকশন কমে গেছে বিদ্যুতের। এটা তো রিয়েলিটি, এবং এটা তো বিএনপি ক্রিয়েট করা সমস্যা। দুনিয়াব্যাপী এই সমস্যা, উন্নত বিশ্ব এই সমস্যা ফেস করতেছে, জটিল সমস্যা। তো এই সমস্যা তো বিএনপি তৈরি করার সমস্যা না, এটা বিএনপি উত্তর দিকে সূত্রে এই সমস্যাগুলো পেয়েছে। বাবুল, বিবিধের রাজনীতি অনেকটা স্পষ্ট কিনা এই টেবিলেই তো বোঝা যাচ্ছে। আপনি কি দেখেন বাংলাদেশ বিবিধের রাজনীতিতে এগিয়ে যাচ্ছে? এর সঙ্গে আপনি গণভোট যে সংস্কার, এই ইস্যুগুলো নিয়ে বলার? না, বলছি অনেকগুলো ইস্যু চমৎকার বলেছে রাশেদ, ভালো বলেছে, পজিটিভ কথা বলেছে, খানখেয়ালি মানে অন্যায় আক্রমণও করে নাই শুধু, তার কথাগুলোর ঈদেই যেমন বললো জামাতে ইসলাম। ইদানিং আমি দেখছি আমির সাহেব ওই দিন বললেন যে জামাতে ইসলামেও খারাপ লোক আছে। এর আগে মানুষ জানতো সব খারাপ লোক বিএনপি করে বা আওয়ামী লীগ করে বা অন্য দল করে, এইভাবেই প্রচার করা হইতো। কিন্তু এটা রিয়েলি জামাতের কোন লোককে বহিষ্কার করা হয়েছে ইতিপূর্বে আপনি শুনেছেন? 2 বছর আগে এই যে মুজিবুর রহমান মঞ্জু, সেই স্বীকার করলো যে আমাকে যে বহিষ্কার করা হয়েছে এটা কাউকে জানানো হয় না, আমিও জানি।
সে বলতেছে, তার টকশো আছে, আমার নিজের না, কানে শোনা। এটা উনি বললেন। আর আশ্চর্য ব্যাপার, আমি কোনোদিন দেখি নাই জামাতের কাউকে, ব্যারিস্টার রাজ্জাককেও যে বহিষ্কার করা হয়েছে না কি হয়েছে এটা আমরা জানি না, কিন্তু পত্রিকায় এইটাও আমরা জানি না, কেউ জানতো না না, না। ভিতরে কি হয় না হয়, বাবুল ভাই, মার্শাল্লাহ না পত্রিকায় আসছে। সামরিক কোর্টের মতো। যাই হোক, এগুলো ভালো। পত্রিকায় আসছে। এখন আমরা বুঝতে পারতেছি যে জামাতেও খারাপ লোক থাকে। এই বিগত 1 মাসের যদি মানে নিউজ দেখেন, অসংখ্য নিউজ দেখবেন এরকম সামাজিক প্রতারণা, নানান ধরনের মানে অনেক ধরনের। যাই হোক, সেটা একটা ইস্যু। তার মানে দলের মধ্যেও ভালো লোক খারাপ লোক সব দল। বিএনপি বড় দল, বিএনপিতে হয়তো বেশি আছে, হ্যাঁ, জামাতের কর্মী কম, সেই জন্য তাদের দলে কম আছে হয়তো, বা পার্থক্য কেউই জাহান্নামী না, কেউই জান্নাতি না, যার যার কাজ দিয়ে কর্ম দিয়ে তারা করবে আর কি। এখন আপনি আসেন, ধরেন গণভোট একটা ইস্যু। গণভোটটা আমাদের সংবিধানে এর কোনো প্রভিশন ছিল না, বাস্তবতা। এবং গণভোট নিয়ে যে কিছু নয়ছয় হয়েছে এটা তো সত্য। গণভোট নিয়ে রাষ্ট্র, সরকার টাকা ব্যয় করে গণভোটের পক্ষে প্রচারণা করেছে। ঠিক? এটা কি ঠিক? শতভাগ। আপনি গণভোট পক্ষে বা বিপক্ষে মানুষ, রাষ্ট্র কেন গণভোটের পক্ষে টাকা খরচ করবে? রাষ্ট্র কেন গণভোটকে প্রমোট করবে? আমি চাইতে পারি, আমার স্বার্থ আছে, রাজনৈতিক দল বিএনপি চাইতে পারে, রাষ্ট্র কেন চাবে? জি। গণভোটের পক্ষে মত দেওয়ার মানুষের মতামত আছে না, বিপক্ষে কে চাইলো? একজন লোক বিপক্ষে ভোট চেয়েছে গণভোটে, এই প্রশ্ন যদি কেউ করে আপনি কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন আপনি? তো এটা তো হয়েছে। এবং গণভোট যে ম্যানিপুলেট হয়েছে এটাও তো সত্য। নির্বাচনের পরে রাতের বেলায় যে 69 দেখানো হয়েছে, করা হয়েছে, এটা আপনি তো বিশ্লেষক যারা, এটা তো দিবালোকের মতো পরিষ্কার। যাক, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন নাই করলাম। কিন্তু গণভোটটা আমার সংবিধানের মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, তাও গণভোট আমি মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নাই, আমি গণভোটের পক্ষে ভোট চেয়েছি। গণভোট কোত্থেকে আসলো, কি কারণে আসলো, প্রয়োজনটা কি? কারণ জুলাই চার্টার, জুলাই চার্টারের নির্যাস, এর মা বা এর বীজ, তাই না? তাহলে আপনি কি জুলাই চার্টার চান না? আপনি কেন গণভোট করতেছেন? জুলাই চার্টার বাস্তবায়নের জন্যই তো আমার গণভোট। তো জুলাই চার্টারই তো আমার সামনে আছে। আমি তো বলতেছি জুলাই চার্টার আমার, সমস্ত জাতিকে সাক্ষী রেখে। এইটাকে আপনি ডিজন করেন কিনা? আপনি জুলাই চার্টারকে ডিজন করে কিনা এটা আপনি বলেন, তারপর আমি বলবেন যে আমি গণভোটকে ডিজন করি কি করি না। আগে ওইটা বলেন। আমি জুলাই চার্টারকে ধরে রেখেছি, যেটা গণভোটের মাদার, যেটা গণভোটের বীজ, যেটা গণভোটের ভুল বা বাস্তবতা, ওই আলোকে গণভোট হয়েছে। এখন গণভোটে আপনি আপনার ইচ্ছা মতো, আর বাংলাদেশে তো ভোটই হওয়ার বাস্তবতা ছিল না। বাংলাদেশে যে নির্বাচন হবে এর বিরুদ্ধে মত ছিল না, বাস্তবতা ছিল না। আপনি যেভাবেই বলেন, এই নির্বাচনটাকে প্রলম্বিত করার, না করার ষড়যন্ত্র ছিল না, চেষ্টা ছিল না। এটা তো আমাদের আদায় করতে হয়েছে, এটা তো আমাদেরকে আদায় করতে হয়েছে এই নির্বাচনটা। কেউ কেউ তো ভোট ছাড়াই মানে শান্তি পায় কেমনে 5 বছর টিকা যায়, কেউ কেউ ইউনূস সাহেবকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখার জন্য দান্দা করলো, তারা আমৃত্যু। এটাও হয়েছে, দেখেছি। কিসের ভোট, এই গল্প আমরা শুনেছি। তখন ভোট চাওয়া একটা অপরাধ, এমন একটা পরিবেশ তৈরি করে ফেলো। নির্বাচন চাওয়া, গণতন্ত্র চাওয়া একটা অপরাধ, এরকম পরিবেশও তৈরি করে ফেলা হলো। তো যাই হোক, সে আলাপ আমি জানো না। এখন আপনি বলেন যে আপনার কোন সংস্কারটা চাইছেন, বিএনপি করছে না। বিএনপি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, বিএনপি মানা করছে, বা বিএনপি ডিজন করছে, এটা তো বিএনপি ক্রিয়েট করা। এটা কি সংস্কার না? বিএনপি কেয়ারটেকার ভোট হইতো না এই আমলে, কেয়ারটেকারের অধীনে ভোট হবে। আমি তো মনে করি এইটি সংস্কারের 80 ভাগ এর মধ্যে নিহিত। এবং কেয়ারটেকার সরকার কিভাবে গঠিত হবে সেটা আমরা গণভোটের জুলাই চার্টারের মধ্যে ঠিক করে ফেলেছি। আপনি, আমি, আমরা সবাই মিলে এটা ঠিক করব। কেমনে ঠিক করবো সেই প্রভিশনও তৈরি করা হয়েছে। এবং সংস্কারের 80 ভাগ এখানে আছে। হাই সংস্কার, হাই সংস্কার, হাই সংস্কার, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনি যদি করেন যে বিএনপি কোনো সংস্কার করবে না, উল্টা পথে হাঁটবে, বিএনপি তো বলেছে আমি সংস্কার করব। এটা আমার 5 মাস গিয়েছে, 6 মাস গিয়েছে, একটা সরকার 6 বছর। আমার তো কথা ছিল না যে এটা আমি 6 মাসের মধ্যে করে ফেলবো। এবং জুলাই চার্টারের মধ্যে লেখা আছে যে কিছু কিছু এর অর্ধেক, 49 থেকে বাকি যে 86 পর্যন্ত, 89 পর্যন্ত, বাকিগুলা সংবিধান সংশোধন সাপেক্ষে। তো সে যে সংবিধান সংশোধন আমি এখন করতেই পারি নাই। আপনি আমাকে সহযোগিতা করতেছেন না, আপনি না করলেও আমি করবো এটা। সহযোগিতা নাও করেন, আমার উপর সে আস্থাটুক রাখেন। আমার 6 মাস হয়েছে, বেশি হয় নাই। এই যে বললেন যে 129টার মধ্যে আমরা 112টা অলরেডি শেষ করে দিছি, 112টা, হ্যাঁ, যে অধ্যাদেশগুলো ছিল তার মধ্যে জুলাই এই যে মানে আন্দোলনকারীদেরকে দায় মুক্তিও আছে। হ্যাঁ, এটা যদি আপনি কন যে এইটাও আমি হাতে তালি দিছি, হ্যাঁ ভোট দিছি, আপনি না ভোট দিয়ে আপনার ফাঁসি ঠিক করে ফেলতেন, আপনি মানা করছে কেউ আপনারে? হ্যাঁ, তা এটা তো আপনার স্বার্থ, আপনি কেন করবেন না? এটা তো সংস্কারের অংশ, আপনার আমার সকলের। তা আপনি করে তো আমার একেবারে কৃতার্থ করে ফেলেন নাই সবগুলা।
এটা তো এই জাতির প্রয়োজন, আপনার সিকিউরিটি, আপনার নিরাপত্তা, আমার নিরাপত্তা। তা আপনি এটা আমারে দিয়ে হ্যাঁ ভোট দিচ্ছেন বলে আমারে করুণা করছেন, বিষয়টা তো তা না। তার আর কি আর যেটা ছিল এই যে চোখ গেল যে ছেলেটার, ধরেন এটা তো দুঃখজনক। একটা মানুষও আহত হোক, একটা মানুষও নিপীড়িত হোক, এটা তো কেউ কাম্য না। কিন্তু এত বড় একটা রাষ্ট্র, এত বড় একটা দেশ, 18 কোটি মানুষ, এখানে প্রতিনিয়ত এখানে ঘটনা ঘটছে। আমার বিরুদ্ধে 128টা ছিল গায়েবী মামলা। তো ওনার বিরুদ্ধে একটা কি কারণে হয়েছে আমি বলছি, না আমি বলছি একটা মামলা, ওনার নামে একটা মামলা কেন হয়েছে জানি না, উনি ঢাকা কলেজে পড়তো কিনা এটা আমি শুনলাম, আমি জানি না। তবে আমি দেখেছি লালমনিরহাটে বেগম রোকেয়া যে ক্যাম্পাস, আমাদের যুবদলের নয়নের নাম আসছে, কাম্য না কোনোভাবেই। আমি দেখছি ওখানকার এমপি ক্যান্ডিডেট লাঠিসোঁটা নিয়ে নামছে। না আমি বলছি না কেন হয়েছে আমি বলছি, ওইখানকার এমপি লাঠিসোঁটা নিয়ে নামছে আমি দেখছি। ঢাকায় জগন্নাথ হলে এনায়েত সাহেব নামে জামায়াতের একজন নেতা, তার ছেলে ওইখানে নামছে। তো এখন আমাদের নয়নরেও আমি দেখছি, সত্যি কথা যেটা। তো এইগুলো দেখছি। এখন তারা যদি আসামি হয়, তো এটা তো মানে অবাস্তব কিনা। দেখেন আপনি যে মারামারি ক্যাম্পাসের কথা বলেন, এই মারামারি কে শুরু করছে? আমাদের সময় যে শরীফ, আমরা সমকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গুলির শব্দ শুনে ঘুমাইতাম, আর গুলির শব্দ শুনে ঘুম থেকে উঠতাম। শত রাউন্ড গুলি হইতো, খুনাখুনি হইতো ক্যাম্পাসে। হ্যাঁ, বিকেলবেলা গোলাগুলি শুরু হয়ে গেছে, প্রেমিক প্রেমিক ছুটে গেছে, আবার 5 মিনিট পরে এসে বয়ে যেত, মনে কিছুই হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কালচার কি ছিল? আপনি যে বলে পরিবর্তন হয় নাই, রাতের বেলায় ভোটের রেজাল্ট হবে, আমি বলি নাই, না ওটা বলছে পরিবর্তন যে হয় নাই, রাতের বেলায় ভোটের রেজাল্ট হবে, হল দখল হয়ে যাবে, যেই দল ক্ষমতায় যাবে। এবার কি তাই হয়েছে? ছাত্র শিবির ক্যাম্পাসে নাই, ছাত্র শিবির ক্যাম্পাসে মারপিট করতেছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মার ছেলেটা একেবারে বেলসা নিয়ে, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, বেলসা নিয়ে লাইব্রেরির ভিতর ঢুকে গেছে। আরে ভাই এইটাই তো ভণ্ডামি, এই জায়গাটা ভণ্ডামি। আম্মার বলে ছাত্র শিবির, ও গান গাইতেছে কালকে আমি শিবির, কালকে আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, না করলো, আপনি তার দায়িত্ব নেন না, অসুবিধা নাই, অসুবিধা নাই। বেগম রোকেয়া কেউ যদি বলে আম্বার শিবির না, আমার এসআইটা মাটি ফাঁকা, আমি চলে যাবো, এইগুলো হলো ভণ্ডামি। আমি বলি ভাই বলছে ওর আচার আচরণ কথাবার্তা শিবির ওকে ডিপেন্ড করে। কালকে গান গাইতেছে আমি দেখলাম বয়ে বয়ে মনের সুখে শিবিরের পক্ষ নিয়ে। না আমি শেষ করছি, এই সংঘাতটা শুরু হয়েছে বেরবি থেকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে ছাত্র শিবির হামলা করে পরের দিন ছাত্র দলকে মুক্ত করে দিছি। কে শুরু করলো? হ্যাঁ, আপনি হুঙ্কার দেন, আসেন কত হাডো মাসে দেখাই দিব। এখন সেই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করে আপনারে নির্যাতন করে মার দেয়, তখন হজম না করে আপনি মজলুম, আপনি ভিকটিম, এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। এটাই তো হচ্ছে। কোনো সংঘাতী কাম্য না, যেই করুক, সেটা শিবিরও যদি করে, আম্বারও যদি করে, বেগম রোকেয়া, জগন্নাথ, সব জায়গায়। এবং এই যে তার নামে কেন মামলা হয়েছে এটা আমি জানি না, আমি দুঃখিত, আমি খবর নিব। এবং এটা হওয়া ঠিক না, এরও নিন্দা জানিয়ে রাখলাম, তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।